১৯৮৬ সালের ২৬ এপ্রিল গভীর রাত। সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন প্রজাতন্ত্রের একটি ছোট শহর প্রিপিয়াত। শহরটি ছিল প্রায় ৫০,০০০ মানুষের বাসস্থান, যাদের অধিকাংশই কাজ করতেন পাশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। সেই বিদ্যুৎ কেন্দ্রের নাম চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এই রাতেই ঘটে যায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাগুলোর একটি। এটি ছিল সোভিয়েত ইউনিয়নের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা কিয়েভ শহর থেকে প্রায় ১৩০ কিলোমিটারের উত্তরে অবস্থিত। এখানে ছিল ৪টি রিঅ্যাক্টর। দুর্ঘটনাটি ঘটে রিঅ্যাক্টর নাম্বার ৪-এ। এই রিঅ্যাক্টরটি ছিল আরবিএমকে ১০০০ ধরনের, যা সোভিয়েত ডিজাইন। এই ডিজাইনে কিছু মৌলিক ত্রুটি ছিল। ১৯৮৬ সালের ২৫ এপ্রিল দিনভর একটি পরীক্ষা চালানোর প্রস্তুতি চলছিল। উদ্দেশ্য ছিল বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে টারবাইনের ঘূর্ণন শক্তি দিয়ে কয়েক সেকেন্ডের জন্য জরুরি কুলিং সিস্টেম চালু রাখা যায় কিনা তা পরীক্ষা করা। এই পরীক্ষাটি আগেও ব্যর্থ হয়েছিল, তাই এটি পুনরায় করা হচ্ছিল। কিন্তু পরীক্ষা শুরু করতে গিয়ে বেশ কিছু নিরাপত্তার প্রোটোকল লঙ্ঘন করা হয়। রাত ১টা ২৩ মিনিট ৪০ সেকেন্ডে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রিঅ্যাক্টরের শক্তি হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে দুটি বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণ ছিল বাষ্পের চাপ থেকে, দ্বিতীয়টি সম্ভবত হাইড্রোজেন গ্যাসের কারণে। রিঅ্যাক্টরের উপরের ১,০০০ টনের কংক্রিটের ঢাকনা উড়ে যায়। খোলা আকাশের নিচে জ্বলতে থাকে গ্রাফাইট কোর। প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, কে দায়ী ছিল? এই প্রশ্নটি দীর্ঘদিন বিতর্কিত ছিল। রিঅ্যাক্টরের অপারেটররা পরীক্ষার সময় বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করে দেন। জরুরি শাটডাউন সিস্টেমও কার্যকরভাবে কাজ করেনি। তবে পরে তদন্তে দেখা যায়, শুধু অপারেটরদের ভুল নয়, রিঅ্যাক্টরের নকশাগত ত্রুটিও ছিল বড় কারণ। সোভিয়েত সরকারের গোপনীয়তা এবং দ্রুত সঠিক পদক্ষেপ না নেওয়াও পরিস্থিতি খারাপ করে। বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে ছুটে আসেন, কিন্তু তারা জানতেন না যে এটি একটি পারমাণবিক দুর্ঘটনা। তারা সাধারণ আগুন ভেবে নিভানোর চেষ্টা করেন। অনেকে সরাসরি তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে আসেন। কয়েকজন কয়েকদিনের মধ্যে মারা যান। প্রথম ৩ মাসে ২৮ জন কর্মী ও ফায়ার ফাইটার তীব্র বিকিরণজনিত অসুস্থতায় মারা যান। ক্ষতিকারক তেজস্ক্রিয় পদার্থগুলো বাতাসে ছড়িয়ে পড়ে। বাতাসের প্রবাহের কারণে এই বিকিরণ শুধু ইউক্রেনেই নয়, বেলারুশ, রাশিয়া, সুইডেনের একটি পারমাণবিক কেন্দ্রে অস্বাভাবিক বিকিরণ ধরা পড়ার পর আন্তর্জাতিকভাবে বিষয়টি প্রকাশ পায়। তখনই বিশ্ব জানতে পারে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। একদিকে ছিল প্রযুক্তিগত ত্রুটি, অন্যদিকে ছিল প্রশাসনিক সংস্কৃতি। সোভিয়েত ইউনিয়নের অনেক সময় উৎপাদন লক্ষ্যমাত্রা ও রাজনৈতিক চাপের কারণে নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করা হতো। অপারেটররা পরীক্ষাটি সম্পন্ন করতে চেয়েছিলেন, যদিও রিঅ্যাক্টর তখন অস্থিতিশীল অবস্থায় ছিল। তাছাড়া আরবিএমকে রিঅ্যাক্টরের কন্ট্রোল রড ডিজাইনেও ত্রুটি ছিল। শাটডাউন বোতাম চাপার পর প্রথম কয়েক সেকেন্ডের শক্তি আরও বেড়ে যেতে পারত। বিস্ফোরণের ৩৬ ঘন্টা পর প্রিপিয়াত শহর খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাসে করে প্রায় ৫০,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়। তাদের বলা হয়েছিল এটি সাময়িক ব্যবস্থা, কিন্তু তারা কখনো নিজ বাড়িতে ফিরতে পারেনি। পরে ৩০ কিলোমিটার ব্যাসার্ধে একটি এক্সক্লুশন জোন ঘোষণা করা হয়। এই অঞ্চলে স্থায়ী বসবাস নিষিদ্ধ করা হয়। রিঅ্যাক্টরের জ্বলন্ত কোর নিভাতে হেলিকপ্টার দিয়ে বোরন, বালি, সীসা এবং ডলোমাইট ফেলা হয়। হাজার হাজার সৈনিক ও প্রকৌশলী, যাদের বলা হয় লিকুইডেটর, পরিষ্কার ও নিয়ন্ত্রণ কাজে অংশ নেন। আনুমানিক ৬ লাখেরও বেশি মানুষ এই কাজে জড়িত ছিলেন। তাদের অনেকে উচ্চমাত্রার বিকিরণের ঝুঁকি নিয়েছিলেন। পরবর্তী মাসগুলোতে রিঅ্যাক্টরটির উপর একটি কংক্রিট কাঠামো তৈরি করা হয়, যাকে বলা হয় সার্কোফেগাস। এর উদ্দেশ্য ছিল অবশিষ্ট তেজস্ক্রিয় পদার্থ আটকে রাখা। তবে এটি দীর্ঘমেয়াদী সমাধান ছিল না। ২০১৬ সালের একটি নতুন বিশাল স্টিলের কাঠামো, নিউ সেফ কনফাইনমেন্ট, পুরনো সার্কোফেগাসের উপর স্থাপন করা হয়, যাতে অন্তত ১০০ বছর পর্যন্ত নিরাপদভাবে রিঅ্যাক্টরটি আবদ্ধ থাকে। সরাসরি মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে সীমিত ছিল, প্রথমে কয়েক ডজন। তবে দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিতর্ক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার থাইরয়েড ক্যান্সারের ঘটনা শিশুদের মধ্যে দেখা যায়, বিশেষ করে যারা আয়োডিন ১৩১-এর সংস্পর্শে আসে। বেলারুশ, ইউক্রেন ও রাশিয়ার কিছু অঞ্চলে ক্যান্সারের হার বেড়েছে। তবে মোট মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন গবেষণায় ভিন্ন ভিন্ন অনুমান রয়েছে। কিছু গবেষণা কয়েক হাজার, আবার কিছু গবেষণা কয়েক ১০,০০০ পর্যন্ত সম্ভাব্য মৃত্যুর কথা বলে। পরিবেশগত প্রভাব ছিল ব্যাপক। দুর্ঘটনার পর কাছাকাছি বনাঞ্চল লালচে হয়ে যায়, যাকে বলা হয় রেড ফরেস্ট। বহু প্রাণী ও উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়। তবে দীর্ঘমেয়াদে দেখা গেছে
মানুষের অনুপস্থিতিতে এই অঞ্চলটি এক ধরনের বন্যপ্রাণীর আশ্রয়স্থলে পরিণত হয়েছে। যদিও তেজস্ক্রিয়তার প্রভাব এখনও বিদ্যমান, চেরনোবিল দুর্ঘটনা সোভিয়েত সরকারের ওপর আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। প্রথম দিকে তথ্য গোপন করার চেষ্টা আন্তর্জাতিক সমালোচনা ডেকে আনে। অনেক বিশ্লেষক মনে করেন এই দুর্ঘটনা সোভিয়েত ইউনিয়নের পতন প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছিল। এটি বিশ্বব্যাপী পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড কঠোর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিগত ত্রুটি ও মানবিক ভুল একসাথে হলে তার ফল হতে পারে ভয়াবহ। আজ চেরনোবিল একটি প্রতীক। এটি শুধু একটি দুর্ঘটনার নাম নয়, এটি একটি সতর্কবার্তা। প্রিপিয়াত শহর এখন প্রায় পরিত্যক্ত। শক্তি উৎপাদনের প্রতিটি পদ্ধতি ঝুঁকি আছে, কিন্তু সঠিক নকশা, কঠোর নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতার মাধ্যমে সেই ঝুঁকি কমানো সম্ভব। ইতিহাসে এই অধ্যায় এখনও গবেষণার বিষয়, বিতর্কের বিষয় এবং একই সঙ্গে শিক্ষা নেওয়ার বিষয়।